নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি অবরোধ নিশীথ। লেখনীতে রয়েছে তেজস্মিতা মুর্তজা। পর্ব 22। সতর্কতা, কিছু ভায়োলেন্স এবং অপ্রীতিকর ভাষা রয়েছে এখানে। থানার গোড়গড়ে পলাশ যখন ঢুকেছিল, অস্বাভাবিকভাবে উত্তর কাটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল। শীতের মরশুম, তবে গা ঘেমে উঠেছিল। পলাশের ঠোঁটে ওই মিচকে হাসি, জল জলে চোখ দুটো, তীরের ফলার মতো নাকের পাটা, ধারালো অস্ত্রের মতো বিভিন্ন কারণে। এমন সবাই নারী মনকে অত ঘেন্না করে। ভয়ে জড়িয়ে যাওয়া মানসিকতা। বারবার পলাশের ছোঁয়াগুলো শরীর ছুঁয়ে যাচ্ছিল। ও তো মনে মনে কৃতজ্ঞ জয়ামিনের ওপর। পলাশ খুব শান্ত এবং ঠান্ডা একটা মানুষ, একটু উত্তেজিত হয় না। থানায় কথাবার্তা বলছিল খাঁটি শুদ্ধ ভাষায়, ভাষার প্রয়োগ করছিল খুব গুছিয়ে, আইনকে বিভ্রান্ত করার চাল। কিছুদিন সময় পাওয়া গেল পলাশের কাছে। ব্যাপারটা এমন প্রমাণিত হলো, অন্তুদের পরিবারের ঋণ খেলাপি করেছে। আর পলাশ নিতান্তই উদার। সে লিখিত সময় পেরিয়ে যাওয়ার পরেও সময় দিচ্ছে। বেরিয়ে যাওয়ার সময় চট করে এক পলক অন্তুর দিকে তাকিয়েছিল পলাশ। ওই সময়টুকুর মাঝে পলাশের ঠোঁট হেসেছে, খুব সূক্ষ্ম হাসি। ওই হাসিটাই জয়ের ঠোঁটের কোণে বহুবার লক্ষ্য করেছে সে। পলাশের চোখ যেন বহুদিন ধরে অন্তুকে খুঁজছে। অন্তিক পাশাপাশি ছিল। মুস্তাকিন আগে আগে হাঁটছিল। ঠান্ডার সদর ঘরে বসে অন্তিক বলল, আব্বু, এখন মোটামুটি সুস্থ মুস্তাকিন। তোমার সময় থাকলে আমরা কালই রওনা দিই কুড়িগ্রামে। দেরি করার সময় পাচ্ছি না। আমার সময় হবে, কালই যাই এক দফা। এমন নয় যে একদিনেই হবে, বা এক বলা গেলেই কাজ হাসিল হয়ে যাবে। দু একদিন ঘোরাঘুরি করতে লাগতে পারে। পকেট থেকে সিগারেট বের করতে আজ আর ইতস্তত বোধ করল না সে। অন্তুর দিকে প্যাকেট ইশারা করে জিজ্ঞাসা করলো, কেনাই? অন্তু সামান্য মাথা নাড়িয়ে অন্যদিকে ফিরল। সিগারেটে টান দিয়ে মোস্তাকিন বলল, অন্তুকে একা রেখে যাবেন? হ্যাঁ, একাই থাকতে হবে। ওর ভাবিকে গতকাল ওই বাড়িতে রেখে এসেছি। এখানে যেসব চলছে, এর মধ্যে অসুস্থ শরীরে আরও কষ্ট পেত। অন্তু অনেকক্ষণ ধরেই কিছু বলতে চাচ্ছিল। মোস্তাকিন তা বুঝতে পারল। কিছু বলবেন? আখেতের ওই বাড়িতে যা দেখেছে, অন্তু তা আপাতত চেপে গেল। শুধু বলল, চাঁদনির মানে ওই ভিকটিম মেয়েটার ভাবি এবং মা কোথায় থাকে সেটা জানেন নিশ্চয়ই। বডি পাঠিয়েছিলেন, আমি দেখা করতে চাই ওদের সাথে। মোস্তাকিন কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে, পরে বলল, আমি পাঠাইনি বডি, থানা থেকেই পাঠানো হয়েছিল। আমাদের ডিপার্টমেন্ট ভিকটিম বডি নিয়ে বিশেষ কাজ করে না। আমি জেনে আপনাকে জানাবো। তাছাড়া জরুরি নয় এই সময় ওদের সাথে দেখা করা। মুস্তাকিন চলে গেল। থানার সদর ঘর ফাঁকা। অন্তু উঠে এগিয়ে যেতেই অন্তিক ডাকলো, অন্তু। মুখে ওড়না চেপে বাইরে বের হয়। অন্তিকের কণ্ঠস্বর রুক্ষ। মুস্তাকিনের ওভাবে তাকিয়ে থাকা সহ্য করতে পারেনি, তবুও খুব কষ্টে চুপ ছিল। অন্তু পেছন ফিরল না, সামনে এগিয়ে যেতে যেতে বলল, যাওয়ার সময় এভাবেই এসেছি, এভাবেই যাব। একটা ভুল করেছি জীবনে, তার জন্য তুই মূল্য চুকিয়েছিস, মানছি। কিন্তু তাই বলে এতটা বোধ হয় অপদার্থ পুরুষ হয়ে যায়নি যে বোনকে রাস্তার প্রদর্শন করাতে করাতে নিয়ে যাব। আসার সময় সাথে ছিলাম না আমি, তখনকারটা মা, এখন আছি। মুখ ঢেকে ফেল, নয়তো তোকে থাপ্পড় মারার অধিকার হারাইনি আমি আমার এক ভুলের মাধ্যমে। আমার ভুলের জন্য তোকে যা পোহাতে হয়েছে তার বদলে যে কোনো সাজা দে, চলবে। তাই বলে আমি তোকে তোর বেপরদার ব্যাপারে শাসন করতে পারবো না, এমনটা মোটেই নয়। বহুদিন পর অন্তিক পুরনো অন্তিকের মতো কথা বলছে। অন্তু তাতে ফিরে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসছিল। অনিচ্ছাকৃত পাপেই যদি এত বড় মূল্য চুকাতে হয়, তাহলে না জানি ইচ্ছাকৃত পাপ করলে কতটা মূল্য দিতে হবে। ইচ্ছাকৃত পাপ করব না আমি, কখনোই না। করলেই বা কি, আর কিছু হারানো নেই। এখন যা হারাবে তার গায়ে রাখবে না, করতে পারিস। অন্তিক কেমন করে যেন হাসলো। তোর কথায় এত ধার কেন রে? এ ধার কাজে লাগানোই সময় মতো, অথচ। মুখ ঢেকে ফেল অন্তু। তুই আমাকে ঘেন্না করতে পারিস, তাতে আমি আমার কর্তব্য পালনে দ্বিধাবোধ করতে পারি না। তুই জুয়ারুদের সাথে চেয়েও বেশি নিকৃষ্ট, তা স্বীকার করতে তুই ভয় পেতেই পারিস। তাতে আমি তোকে ঘৃণা করতে একটু দ্বিধাবোধ করব না।
অন্তু বেপরোয়া পায়ে হেঁটে এগিয়ে যায়। অন্তিক দ্রুত এগিয়ে গিয়ে পা মেলালো। তখন অন্তুর মুখটা ওড়নায় আবৃত। অন্তিক প্রান্ত নিশ্চে মুচকি হাসল। ছোটবেলা থেকেই অন্তু কঠোর এবং ব্যক্তিত্বের মুখোশে নিজেকে আবৃত রেখে বেড়ে উঠেছে। বয়সের চেয়ে ব্যক্তিত্বের ওজন ভারী লাগে। অনস্বীকার্যটুকু গিলে ফেলল অন্তিক। অন্তু রাস্তা পার হতে শেখেনি। আব্বুর হাত ধরে পার হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না সে। অন্তিক সেই দিন আলতো করে বোনের হাতটা চেপে ধরল। রাস্তা পার হতে হতে ধীরে আওয়াজে বলল, আমাকে ক্ষমা করার ইচ্ছে আছে তোর অন্তু? আমি পুরো জীবন অপেক্ষা করব, মাসুলও দেব, সব রকমের। তোকে ঘেন্না করাতেও বলবো না আমার ওপর থেকে। শুধু মুখ ফিরিয়ে থাকিস না। ক্লাব ঘরে একটা আয়োজন করা হয়েছে। হামজা খুব শীঘ্রই পৌরসভার মেয়র পদে অনুষ্ঠিত হবে। জয় আর কবির মিলে বিরিয়ানি রান্না করছে। জয় ভালো বিরিয়ানি রাঁধতে জানে। ছেলেদের খাওয়াতে হয় প্রায়ই। মাঝারের হাতে গুলি খাওয়ায় লতিফকে হামজা লম্বা এক ছুটি দিয়েছে। অসুস্থ শরীর, তার উপর পরিবারের থেকেও এই অবস্থা, সায় থাকে না আবারও সেই প্রাণঘাতী কাজে পুনরায় যোগ দেওয়াতে। হামজা তার পরিবারের খরচা বহুদিন চালিয়েছে। সম্পূর্ণ চিকিৎসা নিজের টাকায় করিয়েছে। এখন বেশ সুস্থ সে, বলা চলে পুরোপুরি ঠিকঠাক। দলের ছেলেদের ওপর হামজার অবদান অপরিসীম। লতিফ খেতে খেতে বলল, এত ভালো রান্না কই থেকে শিখছো জয়? মনে হচ্ছে বাড়ির মহিলাদের হাতে বিরিয়ানি খাচ্ছি। হামজা বসেছে সোফায়। জয় শুনেছে, শুয়েছে টান হয়ে হামজার কোলে মাথা রেখে। পা দুটো তুলে রেখেছে সেন্টার টেবিলের ওপর। ভিডিও গেম খেলছে ফোনে। জয় খুব দুঃখিত স্বরে বলল, জীবনে বেশি বেশি চিল মারতে যাইয়া আর এসব বান্দাদের পাল খাওয়াইতে যাওয়াইয়া পিকনিক কত করছি। রান্নার হাত গ্রীষ্মকালে আমের মতো পাকা ভাই। খান খান, খালি একটু দোয়া কইরেন আমার জন্য, যাতে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। একা রাত কাটতে চায় না, খুব দুঃখে আছি, আর্জেন্ট বউ দরকার। সকালে হেসে উঠল জয়। ফোনে চোখ রেখে হঠাৎই আনমনা বলে উঠল, আরমিন আবার আসছিলে ওই বাড়িতে? আচ্ছা, ওই সিঁড়ির জীবনে দুঃখের কি খুব অভাব? দড়ি ছিঁড়ে মারা খেতে চারদিকে চেঁচে পুড়ে ঘুরে বেড়ায় দুঃখ জোগাড় করতে। আমি তো জিজ্ঞেস করলো, ওখানে কেন গেছিল? জয় হাসল। হুমায়ুন আহমেদের উপন্যাস পড়েছিলাম, সুন্দরী চেংড়িরা বোকা হয়। আসলে ওই শালি একটু বেশি সুন্দরী তো, মাথায় মাল কম, শরীর ধান পোতে চুলায়। ওই শালি পানি ঢাইলে পাসায়। তাহলে কি হইল না জানি, কী সব দৃশ্য দেখে আইছে। কলেজের ওপর কতখানি হইলে অত কিছু পরেও থামে নাই। এ তোরে কেউ ওই শরীরে যাইয়া কইয়া আসবি ওর সাথে সামনে কি কি হইতে পারে। তুই নিজে দেখেছিস ওকে? দুপুরে ওইখানে ঘুমাইছিলাম। বিকালে ওকে উঠে পিছনের বারান্দায় দাঁড়াইতেই এক নজর দেখা হইল। আমি তো সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে সোফা হেলান দিয়ে বসলাম। হতে পারে দেখেনি কিছু, দেখলেও বিশেষ কিছু দেখার কথা না। ওই বাড়ির মহিলাদের খুঁজে গেছিল। এখন কি এসব পড়েই আছে ওইখানে? তা তো থাকার কথা। এসব দেখে আমি নিশ্চিত, আর দেখলে শ্বশুরবাড়িতে জানবে, এটা ডবল নিশ্চিত। তুমি খালি ভাবো কতখানি সাহসের দরকার ওসব দেখেও চুপচাপ বেরিয়ে আসা। লতিফ হেসে উঠল, সাহসী যদি না থাকবো তাইলে কি আর তোমার মুখে থাবলা ধইরা থুসরে? ওইটারে তো বোঝা যায় মাইয়ার কোল যে 12 হাত। সকলের মাথায় বাজ পড়লো কথাটা শুনে, কিন্তু জয়ের মুখে অপমান নেই। সে খুব দুঃখের সাথে বলল, কামটা ভালো করে নাই মাগার। জয় হেসে ফেলল। হামজা জয়ের এই হাসিটা কেটে নিয়ে চট করে হেসে ফেলল লতিফের দিকে তাকিয়ে। আপনি কি করে জানলেন এসব? লতিফ ভাই, আপনার তো জানার কথা না। আধখাওয়া সিগারেটটা 2 আঙুলে চেপে ধরে নেভালো। তাতে বোধ হয় হাতের পুরু চামড়াতে অল্পখানি ছেঁক লাগলো। আবার তাকালো লতিফের দিকে। ভাবছিলাম খাওয়া শেষ হলে আপনাকে জিজ্ঞাসাবাদ করব। আপনি নিজে থেকে খুব ফাস্ট দেখছি। সিগারেটটা এক্সট্রেতে ফেলে বলল, এসব লাইনে বাটপারি করতে গেলে সতর্কতা খুব জরুরি। এখানে সবাই খেলোয়াড়, সবার মাথায় ফুল স্পিডে ঘোরা কাটার মেশিনের মতো চলে। অল্প একটু ভুল হলেই ছিন্ন ভিন্ন হয়ে যাবেন।
আরও সতর্ক হওয়া উচিত ছিল। হাস্যোজ্জ্বল চোখে কথাগুলো বলে আরাম করে উঠে দাঁড়ায় হামজা। উঠে বসলো জয়, ফোনটা পাশে রেখে 2 হাতে হাঁটুতে গেড়ে পিঠ বেঁকিয়ে বসলো। চোখ হাসছে তার। শার্টের কলারের ওপর দিয়ে শিকল আকৃতির চেইনটা ঝুলে আছে, নিচের দিকে লেখা, তাতে ইংরেজিতে হরফ জে এর লকেট। বা হাতের রিসলেটসটা কবজি থেকে কুলের একটু ওপরে পড়ে আছে। পরনে সাদা ধপধপে লুঙ্গি, তার উপরে কালো জ্যাকেট পরেছে। পাড়া, ক্লাব, এমনি চলাচলে তাকে কোনো সময় ফরমাল পোশাকে দেখা যায় না। লুঙ্গি, শার্ট, চামড়ার জুতো চলে। গ্রাম্য মোড়লের মতো দেখতে লাগে ওকে। পাশে হামজা দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরিহিত, কালো শাল জড়ানো, ঠোঁটের কোণে হাসি জমে থাকা অবস্থায় কেমন করে যেন তাকিয়ে রইল জয় লতিফের দিকে। হামজা মিটমিটি হাসছে। এই হাসি লতিফের ওপর ওর করা সবটুকু ন্যায়পরায়ণ হিসাব সুঝছে। কোনো দিকে ফাঁক রেখেছিল না হামজা লতিফের ভরণ পোষণে। তার দাম সে আস্তে করে আদায় করে নেবে এই হাসি দ্বারা। যে লতিফের দ্বারা প্রতারিত হওয়ার দুঃখটুকু ঢাকতে চাইবে। লতিফের আর খাওয়া উঠছে না। সে বুঝতে পারছে আজ তাকে কেন আপ্যায়ন করে এখানে আনা হয়েছে। জয় হাই হাই করে উঠল। আরে আরে, করতেছো কি লতিফ ভাই? আমি কি জানোয়ার নাকি যে খাওয়ার অবস্থায় মারবো তোমাকে? হোক সে যত বড় জোচ্চোর আর বিশ্বাসঘাতক। খাওয়া শেষ করুন, আরামসে কথা বলি। এই কবির, আমার জন্য 1 প্লেট আনতো। লতিফ ভাইয়ের সাথে বসে খাবো, যা। লতিফ ছটফটিয়ে উঠল। হামজা শালটা ডান কাঁধে তুলে নিয়ে বলল, আমি বাড়ি যাচ্ছি, এখানে এখন থাকা ঠিক হবে না। আফটার অল নতুন মেয়র আমি, আমার কিছু নৈতিক দায়িত্ব আছে। আমার সামনে কোনো অকাম ঘটলে আর আমি তাকে দেখব, কিছু তো করবো না, এটা ঠিক না। 2 দিন আগে অনেক বিশ্বাস করে জনগণ ভোট তুলেছে আমার। কাজ ফুরোলে তুই দেরি করিস না ফিরতে। আজ রাতে দাবা খেলবো আমি আর তুই, অনেকদিন খেলি না। হামজা হেলে দুলে হেঁটে বেরিয়ে চলে যায়। জয় আরাম করে বসে গপাগপ বিরিয়ানি খেতে বসলো। বিশাল বিশাল হাতের লোকমা। তার খাওয়ার ধরন ভালো না। ভদ্রলোকেরা দেখলে এক শব্দে বলবে অসভ্য, জঙ্গলিদের মতো করে খায় জয়। কপ কপ করে 1 প্লেট বিরিয়ানি খুব রুচির সাথে মনোযোগ দিয়ে খেয়ে ঠান্ডার রাতে ঠান্ডা ঠান্ডা বোতল নিয়ে বসলো। লতিফ কাকুতি ভরা চোখে বসে আছে। হাত ধুয়ে জয় লতিফের প্লেটটাকে ইশারা করে বলল, যা রেখে আয়। লতিফ ভাই আর খাবে না। ভাই হাত ধুয়ে নেন, আমার প্লেটেই ধুয়ে ফেলেন। আমরাই তো যা করেছেন করেছেন, আর তো এরকম করার সুযোগ পাবেন না। তাহলে আর কিসের কি? এখন আমরা ভাই ভাই, আসেন মদ খাই। জোর করে মদ পান করালো লতিফকে। নাক মুখ দিয়ে উঠে এলো তা। বিরিয়ানি উকড়ে এসে বুক জ্বলছে ছাড়খা লতিফের। জয় গিলে যাচ্ছে ঠকঠক করে। বিশ্বাস কর জয়, মিনতি করে ওঠে লতিফ। ওর চোখে মুখে আকুলতা বোধ হয় জয়কে খুব আনন্দিত করলো। সে মাথা নাড়ালো 2 পাশে। আমি বিশ্বাসই করি না কাউকে, আপনাকেও করার কিচ্ছু নেই। আপনি সত্যি বলবেন, আমি শুনবো, বিশ্বাস করব। আপনি বলুন লতিফ ভাই, আপনি কি কারো জানলেন ওই মেয়েটি সেদিন পলাশের রুফটপে দাঁড়িয়ে আমার মুখে থুতু ছুঁড়েছিল? আর ওই মেয়েটি কাল ওই পরিত্যক্ত বাড়িতে এসেছিল? এসব আপনি কিভাবে জানলেন? আর বলার কিছু নেই লতিফের, তার রুহু কাঁপছে। জয় হাসলো। আপনার হামজা ভাই আজ মায়েশের বেশি ছুটিতে রাখলে দলের যে কোনো কাম থেকে কেন? কারণ আপনি নাকি আমারে বাজাইতে নিজে গুলি খাইছে, বদলে হামজা আপনার চিকিৎসা করাইছে, সব ধরনের এক্সট্রা নিরাপত্তা দিছে, আপনার জন্য মাঝারকে মেরে শত্রুতা বাড়িয়েছে, আর আপনি সেই মাঝারের সাথে হাত মিলিয়েছেন? ছি! অবশ্য এর কারণ আছে, যে আপনাকে ডেকে বোঝাইলো হামজার পার্টিতে থাকলে এভাবে জখম হতে হবে আপনাকে। অথচ আপনার জন্য যে মাঝারকে মেরে আমি আর হামজা সোসাইটির সকল সাইডে বদনাম এবং শত্রুদের কামিয়েছি, এটুকু দেখলেন না আপনি? ছ্যাঃ, ইজ্জতই রইল না শালা। মাঝারের সাথে আপনি মিলেছেন গুলি খেয়ে। ওদিকে পলাশ খানকির বাচ্চা, দ্বিমুখী পাগলা শালা, শালার সাওয়াল টাল সাইকো।
ভাবে যে আমরা কিছু বুঝি না, গু খাই। ও আমাদের হাতে রেখে আসলে মাঝারের সাথে কাজ করতেছে। সেদিন আবার ওই শালির জন্য একদম সরাসরি একটা বিরোধিতা লেগে গেল। আর ওই সংকটময় সময় আপনি দলের সাথে ঘাতকতা করেছেন। কন, এটা কি ঠিক? একটু থেমে ঘন ঘন মাথা নাড়ল জয়। নট গুড লতিফ ভাই। তার ওপর আবার থুতুর ব্যাপারটা আমার ছেলেদের সামনে বলে আমার ইজ্জতের 11টা বাজালেন। লতিফ আহাজারি করল। জয়, বিশ্বাস করো, আমি যাইনি। মাঝার এসেছিল। আমি কিছু করিনি ওদের সাথে মিশে। খালি একটু শুনেছি তুমি সেদিন ছিলা ওইখানে। তা জানি আমি, কিন্তু 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 ছোটবেলায় পড়েছিলাম, ছোট বালুকণা আর বিন্দু জল মহাসাগর আর মহাসাগর গড়ে তোলে। আজও আপনাকে জানাইছে, কাল আপনি ওকে জানাবেন। এই ধারাবাহিকতা চলতে দেওয়া মূর্খতা হয়ে যাবে না? এর জন্য কষ্ট করে এতদিন ধরে মাস্টার্স কমপ্লিট করলাম। তাছাড়া এসবও ইস্যু নয়। ইস্যু হলো বিশ্বাসঘাতকদের নাকি আপনাদের সৃষ্টিকর্তাও ঘেন্না করে। ব্যস্ততার সাথে কবিরকে বলল, এই শ্বশুরবাড়িতে কল করতো, বল ক্লাবের পাশে এক পরিত্যক্ত বাড়িতে কিছু অপ্রীতিকর মাল মশলা পাইছি, সার, তাড়াতাড়ি পালিশ পাঠান। ওসি সাহেব বোধহয় থানায় বসে ঘুমাচ্ছিলেন। কল রিসিভ করলেন দেরি করে। জয় নিজেই ধরে লম্বা একটা সালাম দিয়ে খাঁটি শুদ্ধ ভাষায় বলল, স্যার, আমাদের ক্লাবের পাশে একটা বাড়িতে কিছু অপ্রীতিকর জিনিস পেয়েছি। ড্রাগ, অ্যালকোহল জাতীয় জিনিস পড়ে আছে, আর সাথে একটা লাশও পড়ে আছে বোধ হয়। স্যার, ঘরের কার্নিশে কাফনে মোড়ানোর মতো কিছু একটা আছে। স্যার, বিশ্রী গন্ধ আসছে, মানুষ পচার মতো, থাকা যাচ্ছে না এই ঘরে। আমার ধারণা ওটা লাশ হবে। ঘরের এক কোণে কিছু ব্যাটিং স্টিক, হকি স্টিক, চাপড়, চাপাতি, লাঠি, ছুরি ইত্যাদি গাঁথা করা রয়েছে। জয় হেঁটে গিয়ে রুটের মাঝে থেকে একটা কালো কুচকুচে রড তুলে আনলো। 2 চুমুক মদ গিলে সোফার উপর বসে পড়লো থপ করে। তখন ক্লাব ঘরে 4 জন ছেলে আছে, বাকিরা খেয়ে বিদেয় হয়েছে। লতিফকে ওরা শক্ত করে ধরল। টেবিলের ওপর রাখা টিস্যু বক্স থেকে আরেকটা টিস্যু তুলে মুড়িয়ে যতটা যাবে না তার চেয়েও বেশি টিস্যু লতিফের মুখে গুঁজে দিল জয়। লতিফের চোখে পানি, চোখ দুটো বারবার অনুরোধ করছে ক্ষমা করে দিতে। জয় খুব সুখ লাগছে। ভিকটিমের চোখে ভয় না দেখলে অত্যাচার করতে মজা নেই। শরীরে সর্বশক্তি দিয়ে হাতের রডটা দিয়ে লতিফের হাঁটু ঠিক অস্থিসন্ধির ওপর আঘাত করলো। গুঁড়িয়ে উঠল লতিফ, অথচ আওয়াজ এলো না বাইরে। হাঁটু ভেঙে পড়লো, ছটফট করে উঠলো মেঝেতে পড়ে। জয় লতিফের ওপর পায়ের ঠিক একই স্থানে হাঁটুর জোরসন্ধির ওপর কষে একটা রডের আঘাত করলো। লতিফ অজ্ঞান হওয়ার আগে যে মুচকি এসে আশ্বাস দিল, চিন্তা করবেন না লতিফ ভাই, আপনি আপনার ভালোর জন্য এসব করছি। আপনার এই পা আর পৃথিবীর কোনো ডাক্তার জোড়া লাগাতে পারবে না। আপনি হেঁটে হেঁটে এর কাছ থেকে ওর কাছে বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতার মতো পাপ করতে যেতে পারবেন না। আর আমরা তো মানুষ নই, পাপ নিয়েই বেঁচে আছি। কিন্তু এই যে আপনি আর পাপ করার সুযোগ পাবেন না, এই অবস্থায় করে আমি আজ একটা ভালো কাজ করলাম। তাছাড়া আপনার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করব, কথা দিচ্ছি। কবিরকে বলল, পুলিশ আব্বারা খুব তাড়াতাড়ি এসে পৌঁছাবে। তোরা লতিফ ভাইকে আব্দুল রহিম মেডিকেল অ্যাডমিট করে দিয়ে আয়। জ্ঞান ফেরার পর সরিস না ওর কাছ থেকে, আবার জবাববন্দি দিলে ফেসে যাব। এত তাড়াতাড়ি মরা যাবে না আমার। রাহাতের সাথে ছেলেগুলো লতিফকে গাড়িতে বসিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে। রয়ে গেল কবির। জয় রড রেখে এসে সোফাতে বসলো আরাম করে। শরীর ঘেমে উঠেছে, টিস্যু দিয়ে ঘাম মুছল। কবির আস্তে আস্তে করে জিজ্ঞাসা করল, ভাই, পলাশ কি করেছিল মেয়েটির সাথে? মানে? আরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডার জসিমউদ্দিন মানিক 100টা ছাত্রীকে রেপ করে সেঞ্চুরি পার করেছিল। সেই ইতিহাস ভুলে গেছিস? ওই হিসেবে পলাশ কিছুই না রে। টকটক করে 1 গ্লাস পানি গিলে ফের বলল, ব্রাশ আর পেস্ট নিয়ে আয় আমার জন্য একটা। শ্বশুর আব্বাদের সামনে মদের গন্ধ নিয়ে যাওয়া ঠিক না। জয় ঘষে ঘষে দাঁত মাজল, একটু পারফিউম মারল শরীরে। কবির জিজ্ঞাসা করল, ভাই,
আপনি যে পুলিশ ডাকলেন, পলাশ ভাই জানলে কি হবে? মানে আপনি ছাড়া আর কেডা খবর দিতে পারে পুলিশরে? আসলেই তো লাশ এখনো ওই ঘরেই আছে। আমিনকে কি দোষ দেব? কি কস? পলাশ পাগল, কিন্তু জানে আরমিন ওই বাড়িতে গেছিল। উস, দেখলে? বলে দেই যে পুলিশকে ওই শালি খবর দিছে, যে বলিরা আগের বার দেই নাই শালিরে, এবার দিয়ে দেবে। আমি এইচডি ছায়া ছবি দেখবো এবার। কবির জানে জয়ের কোনো কথাই আন্তরিক বা না হওয়ার যে কোনো কথাই আন্তরিক। সে কখন সত্যি আর কখন মিথ্যা বলে বোঝা যায় না। হাসতে হাসতে সত্যি আর আন্তরিক স্বরে মিথ্যা বলে সে। সে জিজ্ঞাসা করলো, সত্যি ভাই না মিথ্যা? বিশ্বাস কর কবির, কারণ জয় যে কোনো পরিস্থিতিতে রসিকতা করে ঠিকই, তবে মিথ্যা কথা বলে না। কিছুক্ষণ চুপ থেকে হুট করে কিছু মনে পড়েছে, এমন ব্যস্ত হয়ে বলল, ভাই ওই বাড়ির জমিন তো আপনার নামে এখন, তাই না? তাহলে পুলিশ যদি জিজ্ঞায় যে আপনাদের বাড়ি এরকম একটা ঘটনা কি করে ঘটলো, মানে কেসে যাবেন না, ফেসে যাবেন না সেখানে? যে উঠে দাঁড়ায়, তোকে কে বলছে জমি আমাদের? না মানে ওই যে শুনছিলাম আপনারা নাকি বিচার টিচার করলেন, আমি ভাবছি জমি আপনার দখল করছেন শেষমেশ। যাই গা দুলিয়ে বাচ্চাদের মতো হাসলো। রাজনীতি বুদ্ধির সিন্ধারে পাগল, জমি পলাশের, আজীবন ওই জমি পলাশেরই। কে জানি টাকা ধার নিছিল, শোধ করতে পারে নাই, তার বউ আর জমিটা হয়ে গেছে ওর। তাহলে ওই মহিলারা থাকতো যে, হ, ওসব গল্প বানানো হয়েছিল। ওইখানে বেনিফিট পলাশ এবং আমাদের সমান সমান। পলাশ তার জমি ফাঁকা করে ফেলবে সামাজিক উপায়ে, খুব যুক্তিযুক্তভাবে। আবার কেউ জানলেও না জমিটা পলাশের, আর আমি আর হামজা ভাই হিরো হয়ে গেলাম সেই সুবিচারগুলোর মাধ্যমে। লোকে ভালোবেসে ভোট দিল সাহেবকে। এভাবে চলতে থাকলে সামনে সংসদ নির্বাচনে একটা আসন আমাদের, তবে জমির আসল মালিক পলাশ। এটার গোপন থাকবে না। হিন্দু ফিন্দু বলে কিছু নেই, পুলিশ আসলেই এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝেছিস? কবির কিছুক্ষণ চুপচাপ বসে রইল। এসব যখন ঘটেছে সে তখন দলের বিশিষ্ট কোনো মেম্বার ছিল না, সে এসবের কিছু জানতো না। বেশ কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলো, আপনি যে হুট করে এসব করছেন, পলাশ ভাই জানলে বা বুঝতে পারলে কি হবে, কিছু ভাবছেন? বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। জয় এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে অপর হাতে টেবিলের ওপর থাকা ফোনটা তুলে নিয়ে হেঁটে বাইরে যেতে যেতে জবাব দিল, না ভাবেনি, পরে ভাববো। তবে এখন থেকে নতুন করে খেলতে হবে আবার। কোনোদিন খেলি না, কতদিন হয়ে গেল। লোক আমারে হালকাভাবে নিচ্ছে আজকাল। পর্বটা এখানে শেষ হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলো অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।